অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে দেওয়া অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 12টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। পাড়াগা দুপর ভালোবাসি কবিতাটি জীবনানন্দের, ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন, রূপসী বাংলা মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত হবে রূপসী বাংলা। নাটোরের প্রভিন্সিয়াল কনফারেন্স শুরুতে রবীন্দ্রনাথের জনগণমন সোনার বাংলা যদি তোর ডাক শুনে, বাংলার মাটি বাংলার জল গানটি গাওয়া হয়েছিল ধরে সোনার বাংলা। কবি মানুষকে মানুষ হয়ে মৌমাছির, পাখির, প্রজাপতির মতো, হাতির মতো পাশে দাঁড়াতে বলেছেন, পাখির মতো। দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি মোট 8, 9, 10, 11 বার পাওয়া যায়। উত্তরে 9। চণ্ডীমণ্ডপে রমেশ জমিদার হিসাবপত্র দেখছিল, গোপাল নেপার অলোক পুলক সরকারের কাছে বসে। গোপাল। জলাধার বাঁধ কেটে দিলে বেনির মতে 200-300 টাকার মাছ বেরিয়ে যাবে। ভিক্ষুষী নিরাপদে নিদ্রা যায় বীজের কঠিন ঢাকনায়। গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। হাওয়ারা সব পথে ঘুরছে বৃথায়। আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই। বুকুর বয়স 6 বছর। ডাম্বল বইয়ের আলমারি থেকে যে বইগুলি নামিয়েছিল সেগুলো ছিল বুকুর। উত্তর হবে সেজ কাকার। আর ওরা বেরোবার সঙ্গে সঙ্গে বুকুর মা রণচণ্ডী। গড়াই নদীর তীরে কুটিরখানে লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। এখনও তাহারা বোঝেনি হেতায় মানুষ বসত করে। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলো 2 থেকে একটি বাক্য যে কোনো 12টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কবি কার পাশে এসে দাঁড়াতে বলেছেন? কবি দুঃখী অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছেন। গ্রামের একমাত্র ভরসা কী ছিল? পল্লী সমাজ গল্পে উল্লেখিত 100 বিঘার মাটি ছিল গ্রামের একমাত্র ভরসা, কারণ সমস্ত চাষির ওই কিছু কিছু জমি সেখানে ছিল। পারবি নে কেন? উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজটি করতে পারবে না? আলোচ্য অংশে উদ্দিষ্ট ব্যক্তি হল রামাদের পীরপুরের প্রজা এবং লাঠিয়াল আকবর। বাঁধ পাহারা দিতে গিয়ে রমেশের হাতে সে আহত হয়। সেই আঘাতের কথা সে থানায় গিয়ে জানাতে পারবে না বলে জোরের সঙ্গে জানিয়েছিল। চেঁচিয়ে উঠল সমস্বরে। কি বলে চেঁচিয়ে উঠল? ছন্নছাড়া বেকার যুবকের দল, প্রাণ আছে এখনো প্রাণ আছে বলে সমস্বরে চেঁচিয়ে উঠল। ভিক্ষুষীর নিরাপদে নিদ্রা যায়। ভিক্ষুষী কোথায় নিদ্রা যায়? বীজের ওপরের কঠিন ঢাকনার ভেতরে ভিক্ষুশিশু নিদ্রা যায়, নিরাপদে নিদ্রা যায়। বীজ থেকে ভিক্ষুশিশু বা অঙ্কুর জন্ম নেওয়ার জন্য কী কী প্রয়োজন? বীজ থেকে ভিক্ষুশিশু বা অঙ্কুর বেরোবার জন্য উত্তাপ জল ও মাটি প্রয়োজন। মাসুলে দ্বীপ জলে। মাসুলে দ্বীপ জলে কেন? অন্ধকার সমুদ্র যাতে জাহাজের অবস্থান বোঝা যায় তাই মাস্তুলে দ্বীপ জলে। আধারে চলমান জাহাজের যাত্রীরা কি করছিল? আধারে চলমান জাহাজের যাত্রীরা কেউ সিনেমা দেখছিল, কেউ নাচ করছিল, কেউ বা গান গাইছিল। ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কেন? ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কারণ ডাম্বলের বাবা ছিল হারকেপ্পন। 7 বছরের ছেলের জন্য মাসে 7 টাকা মাইনে দিতে রাজি নন। পাড়াগার দুপর ভালোবাসি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পাড়াগার দুপর ভালোবাসি কবিতাটি জীবনানন্দ দাশ রচিত রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। রওনা হলুম সবাই মিলে হৈ হৈ করতে করতে। কোথাও রওনা হলেন? লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর সহ আরও অনেকে মিলে প্রভিন্সিয়াল কনফারেন্সে যোগ দিতে ট্রেনে করে নাটোরের দিকে রওনা হলেন। গড়াই নদীর তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত? গড়াই নদীর তীরে কবিতাটি পল্লী কবি জসীমউদ্দীন রচিত সুজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে গৃহীত। নীল পুজোর দিন বিকালে সন্ন্যাসীরা কি করে? নীল পুজোর দিন বিকালে সন্ন্যাসীরা একটা ছোট্ট খেজুর গাছে কাটা ভাঙে। হরিহর কোন শিষ্যর বাড়ি গিয়েছিল? হরিহর তার শিষ্য লক্ষণ মহাজনের বাড়ি গিয়েছিল। অব্যয় বলতে কী বোঝো? লিঙ্গ বচন পুরুষ বিভক্তি ভেদে যে পদের কোনো পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে, যেমন আর, তো ইত্যাদি। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। সেদিকটার দরজা বন্ধ। না সূচক বাক্যে সেদিকটার দরজা খোলা ছিল না। 3 জায়গায় রয়েছে কম বেশি 60টি শব্দে যে কোনো 7টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 3 করে 3 × 7 = 21। মানুষ হয়ে পাশে দাঁড়াও। এখানে মানুষ বলতে কি বোঝানো হয়েছে? দাঁড়াও কবিতায় কবি মানুষ হয়ে বলতে মানবিক গুণসম্পন্ন হতে বলেছেন। একজন সুস্থ স্বাভাবিক সমাজবদ্ধ মানুষের মধ্যে কিছু গুণ আশা করা যায়। সেই গুণগুলি হলো দয়া, পরোপকার, সহানুভূতিবোধ,
কবি সমাজের বিপন্ন মানুষের কান্না শুনেছেন। তাই তিনি মনে করেছেন প্রকৃত মানুষই পারবে বিপন্ন মানুষের সমব্যথী হতে। এই বিশ্বাস থেকেই তিনি মানুষ হয়ে কথাটি ব্যবহার করেছেন। মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে এই কথা বলেছিল, সে কেন এই কথা বলেছিল। পল্লী সমাজ গল্পে অন্যতম প্রধান চরিত্র রমেশ রমা সম্বন্ধে এই কথা বলেছিল। রমেশের ধারণা ছিল দরিদ্র চাষিদের সংকটের কথা চিন্তা করে রমা নিজের লোকসানের কথা না ভেবেই বাঁধ কাটতে রাজি হবে, কিন্তু রমা এই ক্ষতি স্বীকার করতে চায়নি। রমেশ অনুরোধ করলে রমা তার কাছে বাঁধ কাটানোর ক্ষতিপূরণ দাবি করে। রমার এই স্পর্ধা দেখে রমেশ প্রচণ্ড রেগে যায়। তখন তার রমাকে অতি নীচ বলে মনে হয়। রমার সম্বন্ধে ভুল ধারণা ভেঙে যাওয়ায় রমেশ প্রশ্নোচিত মন্তব্যটি করেছে। ঘৃণায় লজ্জায় ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল। রমেশের এমন অবস্থা হয়েছিল কেন? ফসল রক্ষার জন্য 100 বিঘার মাঠের দক্ষিণ দিকে বাঁধটি কেটে দেওয়ার প্রয়োজন, কিন্তু বেনি নিজের স্বার্থের জন্য সে বাঁধ কাটতে রাজি হয়নি। তার এই মনোভাব জেনে রমেশ উত্তেজিত হয়ে উঠল। বেনি জানিয়েছিলেন চাষিরা নিরুপায় হয়ে তাদের কাছেই জমি বন্ধক রাখবে এবং সেই সুযোগে বেনিদের কিছু রোজগার হবে। বেনির এই স্বার্থপর ও নীচ মনোবৃত্তির পরিচয় পেয়ে সহানুভূতিশীল রমেশ বেনির প্রতি ঘৃণায় লজ্জায় ক্রোধ ও ক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছিল। ঘেঁষবেন না ওদের কাছে। কাদের কথা বলা হয়েছে? ওদের কাছে না ঘেঁষার পরামর্শ কেন দেয়া হলো? আলোচ্য অংশে ছন্নছাড়া কবিতায় উল্লেখিত কতগুলি বেকার উচ্ছৃঙ্খল যুবকের কথা বলা হয়েছে। পরামর্শের কারণ: একজন ট্যাক্সি ড্রাইভার কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তকে এই পরামর্শ দিয়েছিল, কারণ পাড়ার মোড়ে আড্ডারত বেকার যুবকেরা ট্যাক্সি দেখলেই বিনা খরচায় হাওয়া খাইয়ে আনার প্রস্তাব দেবে। যেহেতু এই যুবকদের সকলে ভয় পায়, তাই তাদের কথা উপেক্ষা করাও চলবে না। প্রকৃতপক্ষে ট্যাক্সি ড্রাইভারের এই পরামর্শ প্রায় সব সাধারণ মানুষেরই মনের কথা। সকলেই এই ছন্নছাড়া যুবকদের এড়িয়ে চলতে চায়। গাছের জীবন মানুষের ছায়া মাত্র। লেখকের এমন উক্তির অবতারণার কারণ বিশ্লেষণ করো। গাছের করা গদ্যাংশে বিজ্ঞানী জগদীশ বসুর আলোচ্য মন্তব্যটি করেছেন। এর কারণ হলো গাছের মধ্যে তিনি এমন অনেক গুণ বা বৈশিষ্ট্য লক্ষ্য করেছেন যা মানুষের স্বভাবের অনুরূপ। প্রকৃতির রাজ্যে তিনি গাছকে মানুষের মতোই আহার করতেন, দিনে দিনে বেড়ে উঠতে দেখেছেন। লেখক উপলব্ধি করেছেন যে গাছেরও মানুষেরই মতো অভাব ও দুঃখ কষ্টের অনুভূতি রয়েছে। জীবন ধারণের জন্য মানুষেরই মতো গাছকেও সবসময় ব্যস্ত থাকতে হয়। আবার কষ্টে পড়ে এদের কেউ কেউ নানান অসৎ উপায় অবলম্বন করে মানুষের মধ্যে যেমন পরস্পরকে সাহায্য করার তাগিদ বা একের সঙ্গে অপরের বন্ধুত্ব দেখা যায়, তেমনই গাছেদের মধ্যেও একই জিনিস লক্ষ্য করা যায়। এমনকি গাছের মধ্যে স্বার্থত্যাগের মতো সুমহান মানবিক আদর্শ যে রয়েছে, লেখক তা উপলব্ধি করেছেন। মানুষ মায়ের মতোই গাছ ও প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিয়ে তার সন্তান গাছকে রক্ষা করে থাকে। ডিঙিটিরে বেঁধে রেখে ডিঙি কোথায় বাঁধা আছে, ডিঙিটির বর্ণনা দাও। কবি জীবনানন্দ দাশের লেখা পাড়াগার ধূপর ভালোবাসি কবিতায় ডিঙিটি হিজল গাছে বাঁধা আছে। ডিঙিটির বর্ণনা: ডিঙিটি ঝাঁঝরা ফোপড়া অর্থাৎ জীর্ণ ভাঙাচোরা। ডিঙিটি প্রয়োজনীয়তা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মালিকের কাছে তার গুরুত্ব হারিয়ে গেছে। হিজলের গুঁড়িতে ভাঙাচোরা ডিঙিটিকে বেঁধে রেখে মালিক বেমালুম ভুলে গেছে। সে আর কখনো সেখানে ফিরবে না। একাকী পরিত্যক্ত জরাজীর্ণ ডিঙি নিঃশব্দে বেদনায় শারিক হয়েছে কবি। যেন ইন্দ্রপুরী। কিসের সঙ্গে ইন্দ্রপুরী তুলনা করা হয়েছে? কেনই বা লেখক এমন তুলনা করেছেন? নাটোরের কথা শীর্ষক গদ্যাংশে নাটোরের মহারাজ বাড়ি এবং বৈঠকখানা দেখে লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর সেটিকে ইন্দ্রপুরীর সঙ্গে তুলনা করেছেন। লেখকের এমন তুলনার কারণ: ইন্দ্রপুরী হলো দেবরাজ ইন্দ্রের আবাসস্থল, বিলাসী আড়ম্বরের সম্পদে অতুলনীয় সেই স্থান। এই অর্থে লেখক নাটোরের মহারাজার সুসজ্জিত বাড়ি বৈঠকখানার সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করেছেন। সেই প্রাসাদের ঝাড়লণ্ঠন, তাকিয়া, ভালো ভালো দামি ফুলদানি এসবই লেখকের কাছে অতুলনীয় হয়ে বা অতুলনীয় বলে মনে হয়েছে। এর সঙ্গে মহারাজার আন্তরিকতা, আদর যত্ন সমাদর যুক্ত হয়ে লেখকের নাটোরবাসকে এক অন্য মাত্রা এনে দেয়। ডাহুক মেয়েরা বেড়াতে আসে
গানে গানে কথা কয়। ডাহুক মেয়ে কারা, তারা কাদের নিয়ে আসে, তারা কিভাবে কথা বলে। এখানে ডাহুক মেয়ে বলতে স্ত্রী ডাহুক পাখির কথা বোঝানো হয়েছে। সঙ্গী, স্ত্রী ডাহুক পাখিরা তাদের ছানাদের নিয়ে আসে। কথা বলার ভঙ্গি, কবির মনে হয় পল্লী বাংলার এই নির্জন প্রকৃতির রাজ্যে ডাহুকেরা নির্ভয়ে গান গেয়ে পরস্পরের সাথে কথা বলে। বড় সুন্দর বনভোজনের স্থানটি। বনভোজনে কারা কারা উপস্থিত ছিল, বনভোজনের স্থানটি বিবরণ দাও। সেই বনভোজনের খাওয়ার উপকরণ কী ছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালী উপন্যাসে বনভোজনে উপস্থিত ছিল অপু, দুর্গা ও কালীনাথ চক্রবর্তীর মেয়ে বিনি। স্থানের বিবরণ, নীলমণি রায়ের ভিটাটা কিছুটা অংশ পরিষ্কার করে বনভোজনের আয়োজন করা হয়েছিল। বনভোজনের স্থানটি ছিল খুব সুন্দর। চারিদিকে বনঝোপ, তেলাকুচু লতা দুলছিল। বেলগাছের নিচে ছিল শেওড়া গাছের ফুলের ঝাড়। আধপোড়া কয়েকটা দূর্বাঘাসের ওপর খঞ্জনি পাখিরা নাচছিল। প্রথম বসন্তের দিনে ঝোপে ঝোপে কচি পাতা, ঘেটু ফুলের ঝাড়, বাতাবি লেবু গাছে ফুটে থাকা সাদা সাদা ফুলের স্থানটির সৌন্দর্যকে অনেকখানি বাড়িয়ে দিয়েছিল। খাবারের উপকরণ, অপু দুর্গাদের বনভোজনের খাওয়ার উপকরণের মধ্যে ছিল ভাত, কষা, মেটে আলু, ফল সেদ্ধ ও পানসে আধপোড়া বেগুন ভাজা। এই উপকরণে লবণের কোনো বালাই ছিল না। কাঁচা অথবা মাথা শব্দটিকে ভিন্ন অর্থে প্রয়োগ করে তিনটি বাক্য লেখো। কাঁচা, অপটু। গল্পটি কাঁচা হাতে লেখা, মাটি তৈরি। গ্রামের দিকে এখনও কাঁচা বাড়ি দেখা যায়। অপক্ষ, ফলগুলি এখনও কাঁচা। মাথা, মেধা। মেয়েটির অঙ্কে মাথা আছে। প্রধান, দেশের মাথার সিদ্ধান্ত নেবে। অধীনতা স্বীকার করা, অন্যায়ের কাছে মাথা নোয়াবে না। পত্র রচনা করো যে কোনো একটি প্রশ্নের মাঝ। 5, তোমার এলাকায় ঐতিহ্যবাহী পুরনো গ্রন্থাগারটির উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি পত্র লেখো। পরে রয়েছে 5.4.2, হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। দেখে নাও পত্র রচনাটা, আমি আস্তে স্ক্রল ডাউন করছি, দেখে নাও। এইবার তোমরা 4.2 দাগের পত্র রচনাটা দেখে নাও। অবশ্যই কিন্তু নমস্কারান্তে তোমরা তোমার নিজের নাম আর তোমাদের ঠিকানাটা বসাবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর বাংলার কোশ্চেন। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। এবার আমরা দেখে নেব ক্লাস 8-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিকভাবে যে অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। দাঁড়াও রয়েছে, প্রথম রয়েছে তোমাদের শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও কবিতা। এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়বে, 2-1, 2-2, 2-3, 2-5, আর পড়বে 3-এর দাগেরটা, 4-এর দাগেরটা, আর পড়বে 6-এর দাগের প্রশ্ন উত্তরটা। পরে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ। এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও। 2-1, 2-2, 2-3, 2-4, 2-5, আর 3-এর দাগ থেকে পড়বে 3-1, 3-2, 3-4, 3-5, 3-6, 3-7, 3-8, আর 3-10। পরের অধ্যায় তোমাদের রয়েছে অজিত কুমার সেনগুপ্তের ছন্ন ছাড়া। এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে দেখে নাও। 2-1, 2-2, 2-3, 2-4, 2-5, 2-6, 2-7, 2-8, 2-10। 3-2 নম্বরটা পড়বে, আর 3-4 নম্বরটা পড়বে, আর 3-5 নম্বরটা পড়বে, 3-8 নম্বর প্রশ্নটা পড়বে। পরের বিষয় তোমাদের রয়েছে জগদীশচন্দ্র বসুর লেখা গাছের কথা। দেখে নাও এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে, তোমরা পড়বে 2-1, 2-2, 2-3, 2-4, 2-5। এখানে 5টিই পড়বে, 5টি শর্ট কোশ্চেন রয়েছে। আর 3-এর দাগ থেকে পড়বে তোমরা 3-1, 3-2, 3-3। ভালো করে দেখে নাও। পরের বিষয়গুলো আমাদের রয়েছে বুদ্ধদেব বসুর লেখা
হাওয়ার গান, বুদ্ধদেব বসুর লেখা হাওয়ার গান। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, 2-এর দাগের সব প্রশ্নগুলো পড়বে, 5টিই পড়বে। 3-এর দাগ থেকে পড়বে 3-এর 1 আর 3-এর 3, আর 4-এর দিক থেকে পড়বে 4-এর 1 নম্বর প্রশ্নটি। পরের অধ্যায় তোমাদের রয়েছে আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো। এখান থেকে ভালো করে তোমরা প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করবে, টেক্সটটা খুব ভালো করে পড়বে। এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন থাকতে পারে পরীক্ষাতে। ডাম্বলের বয়স কত, ডাম্বল কোন স্কুলে পড়তো, কার কেন স্কুলে ভর্তি করতে পারেনি, মানে কে কেন স্কুলে ভর্তি হয়নি, এই ধরনের প্রশ্ন। কে রণচণ্ডী মূর্তি ধারণ করেছিল, কারা এসেছিল বাড়িতে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। বুকুর বাড়িতে কারা এসেছিল, অটো থেকে কারা নামলেন, এই ধরনের প্রশ্ন আসতে পারে। সেহেতু তোমরা টেক্সট বইটা ভালো করে পড়বে। 2-এর দাগ থেকে 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4, 2-এর 5, 2-এর 6, 6টিই পড়বে। 3-এর দাগ থেকে পড়বে 3-এর 1, 3-এর 2, 3-এর 4, 3-এর 5, 3-এর 5-এরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 3-এর 6-এরটা পড়বে আর 3-এর 7-এরটা। পরের বিষয় তোমাদের রয়েছে, অর্থাৎ পরের অধ্যায় তোমাদের রয়েছে জীবনানন্দ দাশের লেখা পাড়াগার দুপর ভালোবাসি। এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে দেখে নাও। দুপর শব্দের অর্থ কী, প্রথম প্রশ্নটা। তারপরেরটা পড়বে 2-এর 4-এরটা পড়বে, 2-এর 6-এরটা পড়বে আর 2-এর 7-এরটা পড়বে। আর পড়বে 3-এর দাগ থেকে তোমরা 3-এর 1, 3-এর 2। পরের অধ্যায় অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটোরের কথা। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে খুব ভালো করে তোমরা কিন্তু টেক্সট বইটা পড়ে নেবে, তাহলেই কিন্তু তোমরা। পরের বিষয় রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটোরের কথা। তোমরা কিন্তু অবশ্যই টেক্সটটা ভালো করে পড়বে, তাহলে কিন্তু তোমরা শর্ট কোশ্চেনের প্রতিটি উত্তর করতে পারবে। টেক্সট বইটা খুব ভালো করে তোমরা রিডিং পড়ে যাবে। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, এখান থেকে তোমরা পড়বে 2-এর দাগের 2 নম্বরটি, 2-এর দাগে 3 নম্বরটি, 2-এর দাগের 4 নম্বরটি, 2-এর 5 নম্বরটি, 2-এর 6, 2-এর 8, 2-এর 9, আর পড়বে তোমরা 2-এর 12 নম্বরটি। আর এখান থেকে পড়বে 2-এর 13 আর 2-এর 14 নম্বরটি। দেখে নাও। পরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশী কথা। এখান থেকে কোনো রকম প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে না। পরে রয়েছে তোমাদের জসিমউদ্দিনের লেখা গড়াই নদীর তীরে। খুব ভালো করে তোমরা কিন্তু টেক্সটটা পড়ে বুঝে নেবে। এখান থেকে কিন্তু বুঝে তারপরেই কিন্তু তোমরা প্রশ্ন উত্তরগুলো পড়বে। প্রতিটা লাইন ভালো করে পড়বে, কী কী রোদে দেওয়া হয়েছিল, কারা এসেছিল বেড়াতে, খুব ভালো করে পড়ে নেবে। এখান থেকে পড়বে তোমরা 2-এর দাগের 5টি প্রশ্নই, আর 3-এর দাগ থেকে পড়বে তোমরা 3-এর 1, 3-এর 2। দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের অষ্টম শ্রেণীর সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশন। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে বছর অষ্টম শ্রেণীতে পড়ছে।